speed to the city streets. We began to feel the fire. We rise like আর্জেন্টিনা এই নামটা শুনলে ল্যাটিন আমেরিকার কোনো মানচিত্র নয়, বরং চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের আনাচে কানাচে উড়ে বেড়ানো হাজার হাজার নীল সাদা পতাকা। চারিদিকে তীব্র উন্মাদনা, গভীর রাতে কোটি মানুষের একসাথে জেগে থাকা, আর প্রিয় দল গোল দিলে একসাথে গর্জে ওঠা। ভৌগোলিক দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার। ভাষার মিল নেই, সংস্কৃতিরও কোনো যোগসূত্র নেই। তবুও কোন জাদু বলে আর্জেন্টিনার প্রতিটি জয় পরাজয়ের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন থমকে যায়। কি এমন আছে এই দেশে যার কারণে সাধারণ এক বাঙালির আবেগ মিশে আছে বুয়েন্স আইরেসের সবুজ মাঠে? আজ আমরা ফুটবল মাঠের সেই চিরচেনা উন্মাদনার দেওয়াল পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছি আসল আর্জেন্টিনায়। জানবো এমন এক রূপালী দেশ সম্পর্কে যার ইতিহাস, প্রকৃতি এবং ভেতরের গল্পগুলো ফুটবলের চেয়েও বহুগুণ বেশি রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য। আর্জেন্টিনা শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ আর্জেন্টাইম থেকে, যার আক্ষরিক অর্থ হল রূপা বা সিলভার। 16 শতাব্দীতে যখন স্প্যানিশ অভিযাত্রীরা প্রথমেই অঞ্চলে পা রেখেছিল, তখন তারা একটি গুজব শুনেছিল যে এখানকার নদী এবং পাহাড়ের গভীরে বিপুল পরিমাণ রূপার খনি লুকিয়ে আছে। যদিও পরবর্তীতে কোনো রূপার খনির সন্ধান মেলেনি, কিন্তু সেই রূপালী দেশের নামটি ইতিহাসের পাতায় চিরদিনের জন্য অমর হয়ে যায়। এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও বেশ রক্তক্ষয়ী। দীর্ঘকাল স্প্যানিশ সাম্রাজ্যের অধীনে থাকার পর 1816 সালের 9 জুলাই এক দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর স্বাধীন রাষ্ট্র হিসাবে আর্জেন্টিনার জন্ম হয়। তবে স্বাধীনতার পর দেশটির পথ চলা মোটেও মসৃণ ছিল না। বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং অর্থনৈতিক সংকট দেশটির সামাজিক কাঠামোকে বারবার বিচূর্ণ করেছে। আর্জেন্টিনার মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম দীর্ঘ একটি দেশ। এর একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত উশুইয়া নামক শহরটিকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত বা এন্ড অব দ্য ওয়ার্ল্ড। এরপর আর কোনো মানুষের বসতি নেই, কেবল শুরু হয়েছে আন্টার্কটিকার বরফে ঢাকা অন্তহীন মহাসমুদ্র। প্রকৃতির এক অদ্ভুত বৈপরীত্য লুকিয়ে আছে এই দেশে। একদিকে রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার আন্দিজ, যেখানে বরফ শীতল হাওয়া আর মেঘের খেলা চলে। অন্যদিকে রয়েছে পৃথিবীর অন্যতম শুষ্ক ও রহস্যময় মরুভূমি পাতাগোনিয়া। এই পাতাগোনিয়ার বুকে এমন কিছু প্রাচীন ফসিল বা ডাইনোসরের হাড়গোড় পাওয়া গেছে যা বিজ্ঞানীদের কাছে আজও চমকে দেয়। এখানে শেষ নয়, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তে অবস্থিত ইগুয়াসু জলপ্রপাত প্রকৃতির এক রুদ্ধ সুন্দর রূপ। এটি আকারে আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও প্রায় দ্বিগুণ বড়। এই জলপ্রপাতের তীব্র গর্জন আর আছড়ে পড়া জলরাশি দেখলে যে কেউ প্রকৃতির শক্তির সামনে স্তব্ধ হয়ে যেতে বাধ্য হবে। আর্জেন্টিনার সংস্কৃতি বললেই চোখের সামনে ভেসে ওঠে অত্যন্ত আকর্ষণীয় এবং জটিল এক নৃত্যশৈলী তানগো। আজ সারা বিশ্বে তানগোকে অত্যন্ত উচ্চবিত্ত ও মার্জিত একটি নাচ হিসাবে দেখা গেলেও এর জন্ম ইতিহাস কিন্তু বেশ অন্ধকার। 19 শতকের শেষের দিকে বুয়েন্স আইরেসের চরম দরিদ্র বস্তি, বন্দর এলাকা এবং পতিতালয়গুলোতে এই নাচের উৎপত্তি হয়েছিল। আফ্রিকান দাসদের ছন্দ এবং ইউরোপীয় অভিবাসীদের বিষাদময় সুর মিশে গিয়ে তৈরি হয়েছিল তাঙ্গো। এটি ছিল মূলত সমাজের অবহেলিত একাকী মানুষের ভেতরের কষ্ট ও ক্ষোভ প্রকাশের একটি মাধ্যম। পরবর্তীতে এই নাচটি আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়।
আর্জেন্টিনাদের জীবনযাত্রার আরেকটি অবিচ্ছেদ্য অংশ হলো ম্যাটে নামক এক বিশেষ ধরনের ভেষজ চা। এটি শুধু একটি পানীয় নয়, এটি তাদের সামাজিকতার মূল ভিত্তি। একটি বিশেষ পাত্রে এবং ধাতব পাইপ দিয়ে এই চা পান করা হয়। পরিবার বা বন্ধু বান্ধবদের আড্ডায় একটি পাত্র থেকে সবাই মিলে এই চা পান করেন, যা তাদের পারস্পরিক বন্ধন এবং বিশ্বাসের গভীরতাকে প্রকাশ করে। আমাদের দেশে এমন চায়ের আড্ডা জমে ওঠে, আর্জেন্টিনার ম্যাটের আড্ডাও ঠিক তেমনই প্রাণবন্ত। অর্থনৈতিক দিক থেকে আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম একটি ট্র্যাজেডি বা দুঃখের গল্প। বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1910 সালের দিকে আর্জেন্টিনা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী 10টি দেশের একটি। ফ্রান্স বা জার্মানির চেয়েও তাদের অর্থনীতি তখন শক্তিশালী ছিল, কিন্তু ভুল রাজনৈতিক সিদ্ধান্ত, সীমাহীন দুর্নীতি এবং ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশটি বারবার দেউলিয়া বা ব্যাংকরাপ্ট হয়ে পড়েছে। আজও সেখানে মুদ্রাস্ফীতি এতটাই তীব্র হয়েছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিদিন হিমশিম খেতে হয়। তবে এই অর্থনৈতিক সংকটের মাঝেও আর্জেন্টিনার একটি সম্পদ বিশ্ববিখ্যাত, আর তা হলো তাদের গরুর মাংস বা বিফ। আর্জেন্টিনার বিশাল তৃণভূমি পাম্পাস হলো লাখ লাখ গবাদি পশুর স্বর্গরাজ্য। এখানকার গরুগুলো প্রাকৃতিকভাবে খোলা মাঠে বাস করে, যার ফলে এই মাংসের স্বাদ অনন্য। আর্জেন্টাইনিদের প্রধান উৎসবগুলোর একটি হলো আসাডো, যা মূলত আমাদের দেশের বারবিকিউ বা কাবাবের উৎসবের মতো। বিশাল আকারের মাংসের টুকরো কয়লার আগুনে পুড়িয়ে ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করার এই ঐতিহ্য তাদের সংস্কৃতির সাথে মিশে আছে। সবশেষে যদি আবার সেই ফুটবলে ফিরে আসি, তাহলে বুঝতে হবে আর্জেন্টিনায় ফুটবল কেবল একটি খেলা নয়, এটি একটি ধর্ম, একটি পাছামোড়ার লড়াই। এই মাটি জন্ম দিয়েছে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মতো ফুটবল ঈশ্বরদের। 1986 সালে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড কিংবা 2022 সালের মেসির বিশ্বজয়, প্রতিটি ঘটনাই আর্জেন্টিনার মানুষদের জন্য ছিল জাতীয় গৌরব পুনরুদ্ধারের যুদ্ধ। ফকল্যান্ডের যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজয়ের পর ম্যারাডোনার সেই বিজয় ছিল সাধারণ আর্জেন্টিনাইদের জন্য এক ধরনের প্রতিশোধ। তাই ফুটবলাররা সেখানে কেবল খেলোয়াড় নন, তারা এক একজন জাতীয় বীর, যাদের ছবি চার্চের যিশুর পাশেও দেখতে পাওয়া যায়। তাই আর্জেন্টিনা কেবল একটি ভৌগোলিক সীমানা বা ফুটবল পরাশক্তি নয়, এটি এমন এক দেশ যা চরম অর্থনৈতিক বিপর্যয় আর দারিদ্র্যের মাঝেও হাসতে জানে, নাচতে জানে এবং জীবনকে উদযাপন করতে জানে। এটি একদিকে যেমন পৃথিবীর শেষ প্রান্তের হিমল শীতল নীরবতা, অন্যদিকে তেমনি ফুটবল মাঠের গ্যালারি কাঁপানো উত্তাল কোলাহল। পরের বার যখন আপনি টেলিভিশনের পর্দায় লিওনেল মেসিকে বল পায়ে দৌড়াতে দেখবেন, তখন মনে রাখবেন এই জাদুর পেছনে লুকিয়ে আছে একটি রূপালী দেশের শত বছরের কান্না, সংগ্রাম, তানগোর সুর আর এক অপরাজয় সংস্কৃতির গল্প। আর ঠিক এই কারণেই হয়তো কোনো এক অদৃশ্য সুতোয় এই দেশের সাথে জড়িয়ে গেছে সুদূর বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা।